আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বৃষ্টি ও উজানের ঢল কমায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। একই সঙ্গে নদ নদীর পানিও কমেছে, তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও 4টি পয়েন্টে বিপদসীমার উপরে। আবহাওয়ার পূর্বাভাসে সিলেটে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদ নদীর পানির সঙ্গে বৃষ্টিপাত কমায় ঘরে ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ। প্রথম দফায় বন্যায় জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হলেও দ্বিতীয় দফায় সিলেটের সব উপজেলায় বন্যা হয়। বন্যার পানি কমায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পাবনায় পদ্মা নদী তীরবর্তী 3 উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে বিষধর রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে। সাপের কামড়ে এরই মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে। জেলার কোনো সরকারি হাসপাতালে অ্যান্টিভেনম বা সাপের বিষের প্রতিষেধক নেই। বিশেষজ্ঞরা আতঙ্ক নয়, বরং সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তারের রিপোর্ট। 2019 সালের শেষ দিকে পাবনার কয়েকটি চরে রাসেল ভাইপার সাপ শনাক্ত হয়। তবে এবছরের মার্চ-এপ্রিল থেকে জেলার পদ্মা নদী তীরবর্তী সুজানগর, পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপকভাবে রাসেল ভাইপার সাপের উপদ্রব দেখা দিয়েছে। রাসেল ভাইপারের পাশাপাশি গোখরা সাপও দেখা যাচ্ছে এসব এলাকায়। আমরা কৃষক মানুষ, আমরা মাঠে ঘাটে সব সময় থাকি। এই রাসেল ভাইরাসের তাপে আমরা মাঠেই তো যেতে হয় না, ঘাস পাতার গরু বাছুর ক্ষেত খোলা আবাদি করে হয় না, বুঝছেন। এই গাছারা কাটপির গেছি, গাছারার তলে ইঁদুরের বাসা, সেই বাসার ভিতরে দেন যে ডিম পাইছি আগে, তারপরে সেগে সাপ পাইছি। আমাদের এলাকাতে প্রচুর পরিমাণ রাসেল ভাইপার সাপ দেখা যাচ্ছে। এই সাপের উৎপাতে আমরা অনেক কৃষক ধান পাকি মাঠের জমিতে মজে যাচ্ছে, কিন্তু আমরা ধান কাটতে পারছি না। আমার ছেলে কালাই কাটতে গেছিলে, তো কালার মার থেকে সাপ কামড় দেয়, কিছুদিন পর আমার ছেলে মারা যায়। রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। রাসেল ভাইপার কিন্তু এত আক্রমণাত্মক সাপ নয়। যে কোনো ভাইপার সাপই খুব গতিশীল হয় না, তারা একটা জায়গায় থাকে এবং তার ক্ষতি না করলে সে কখনো কাউকে তেড়ে গিয়ে আক্রমণ করা বা এরকম কোনো কিছু রাসেল ভাইপার কিন্তু করে না। যতটা করা হচ্ছে এটা অতিরঞ্জিত। রাসেল ভাইপারের কামড়ে অর্ধশত ব্যক্তি আহত এবং কয়েকজনের মৃত্যু হলেও জেলা সদরে সরকারি হাসপাতালে মিলছে না সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম ভ্যাকসিন। যদি সাপে কাটা যায় তাহলে আতঙ্কিত হওয়া যাবে না। একটা বড় অংশ কিন্তু আসলে আতঙ্কের কারণে হার্ট অ্যাটাকে মারা যায়। দ্রুত নিকটস্থ হসপিটালে নিয়ে আসতে হবে। আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতেও এখন অ্যান্টিভেনম সাপ্লাই থাকে, হয়তো এখন কোনো জায়গায় আছে নাই, আবার দ্রুতই এগুলা অ্যাভেলেবল ইনশাল্লাহ হয়ে যাবে। বিষধর রাসেল ভাইপার নিয়ে পদ্মার এই বিস্তীর্ণ চরাঞ্চলে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। কিন্তু রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে বরং জনসাধারণকে সচেতন হওয়ার এবং সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাবনার সদর উপজেলার পদ্মাপাড়ের চর রাধাকাতপুর গ্রাম থেকে আখতারুজ্জামান আক্তার, চ্যানেল আই। সন্দ্বীপে 5 বছরেও বিদ্যুৎ পাননি 50% গ্রাহক। গতি আসেনি স্থানীয় অর্থনীতিতে। গ্রাহককে বিদ্যুতের সংযোগ দিতে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলছেন স্থানীয়রা। বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাপনায় দীর্ঘসূত্রতায় বিদ্যুৎ ব্যবহারে এখনও পিছিয়ে আছে দ্বীপ উপজেলার বাসিন্দারা। জাহিদ হাসান শাকিলের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। সন্দ্বীপে বাড়ছে লোডশেডিংয়ের মাত্রা। ঘণ্টার পর ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। এতে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। গ্রাহকদের অভিযোগ, সন্দ্বীপ জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের সংযোগ পেতে নির্ধারিত অর্থের চেয়েও বেশি পরিমাণে টাকা দিতে হয়েছে। এক্ষেত্রে প্রতিটি মিটার স্থাপনে ২৫০০ টাকা খরচ হওয়ার কথা থাকলেও গ্রাহকদের কাছ থেকে ৬,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ উঠেছে।
কর্মচারী বা কর্মকর্তাকে ওদেরকে যখন কোনো কারণে কেউ ফোন করে কোনো রকমের কোনো বিপজ্জনক অবস্থায় তারা কখনো রেসপন্স করে। পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি না, বিশেষ করে অফিস টাইম এবং ব্যবসা বাণিজ্য যখন চলে। ঘন্টার পর ঘন্টা যে বিদ্যুৎ থাকে না এখানে, এটা আমাদের জন্য একটা বিশাল ভোগান্তির বিষয়। রাত 11টা 10:30 11টার পরে চলে গেলে এটা তারপর দিন সকালে 11টার আগে বিদ্যুৎ আর আসে না। পোস্টপেড মিটার ওগুলোর মধ্যে ওরা যখন বিল করে, বিলের মধ্যে দেখা যায় কি বাড়তি টাকা লাগে, আসছে একটা লেখি দাঁড়ায়। এরকম করে যদি কারেন্ট না থাকে তাহলে আর কারেন্টটা দেওয়াটা কি লাভ হইল। বিদ্যুৎ বিভাগ বলছে লাইনে সমস্যা হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখতে হচ্ছে তাদের। কোনো মাধ্যম ব্যবহার না করে সরাসরি অফিসের সঙ্গে শরণাপন্ন হলে সেই সেবাটা প্রাপ্তিটা যেমন আপনাদের জন্য সহজ হবে, তদ্রূপভাবে অফিস থেকেও সেই সেবাটাকে আপনাকে আনন্দের সঙ্গে দিতে তারা সক্ষম হবে। সন্দ্বীপ বিদ্যুৎ অফিসের জনবল সংকটও দিন দিন তীব্র হচ্ছে। 56 জন কর্মকর্তার পদ থাকলেও অফিস চলে মাত্র 14 জন দিয়ে, বাকি 42 জনের পদ শূন্য রয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। চট্টগ্রাম কক্সবাজার রুটে চট্টগ্রাম কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করে দেওয়ার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চট্টগ্রাম ও কক্সবাজারের সচেতন নাগরিকরা। চট্টগ্রাম প্রেস ক্লাবে নাগরিক সমাজের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কতিপয় পরিবহন মালিক গ্রুপের স্বার্থে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে ঢাকা কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে কথা বলেন চট্টগ্রামে প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, কক্সবাজার আওয়ামী লীগ নেতা নাজনীন সরোয়ার কাবেরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ ও অন্যরা। কালকে 24 তারিখ খোলা থাকবে এই ট্রেন, 25 তারিখও এই স্পেশাল ট্রেনটি অন্য নামে, শুধু নাম পরিবর্তন দিয়ে অন্য নামে রেগুলার ট্রেন হিসেবে চালু থাকবে। অন্যথায় ঢাকা থেকে যে পর্যটন এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস আসছে সেগুলো আমরা বন্ধ করে দিতে প্রস্তুত থাকব। আমরা যদি আমাদের নাগরিক সেবা না পাই, আমরা মনে করি আমরা বৃহত্তর আন্দোলনের দিকে ধাবিত হব। বর্জ্য থেকে দেশে এবার উৎপাদন হবে বিদ্যুৎ। সাভারে পুরোদমে চলছে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের কাজ। এতে উৎপাদন হবে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ, যা জাতীয় গ্রিডে যুক্ত হবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের পাশাপাশি ঢাকা হবে পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন নগরী। জাকির হাসানের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ঢাকা আরিচা মহাসড়কের পাশে সাভারের আমিনবাজারে ডাম্পিং স্টেশনে বর্জ্যের পাহাড়, যা আশপাশের পরিবেশ ও বায়ুকে মারাত্মক দূষিত করছে। বিভিন্ন পরিসংখ্যান বলছে, সারা দেশে যে বর্জ্য উৎপাদন হয় তার 30% বেশি হয় রাজধানী ঢাকায়, যার অধিকাংশই রিসাইকেল হয় না। বর্জ্যকে সম্পদে পরিণত করতে 30 একর জায়গা জুড়ে চলছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ। ময়লা থেকে উৎপাদন হবে, গ্যাস থেকে কারেন্ট তৈরি হবে, এরকম প্ল্যানটা আমরা কাজ করতেছি। 2026 সালের মধ্যেই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলছেন সংশ্লিষ্টরা। আমাদের বর্তমান যে ল্যান্ডফিলটি আছে সেটি আমরা বন্ধ করে দিতে পারবো, ক্লোজ করতে হবে। এটা উচ্চতা বর্তমানে 80 ফিট হয়ে গেছে, ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। অন্যদিকে আমরা আগামী 2 বছরের মতো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তারপরে আমাদের এই প্ল্যানটি যে নতুন জায়গায়, সাথেই আমাদের বর্তমানে যে ল্যান্ডফিল যেখানে আছে তার পাশে 30 একর জায়গার মধ্যে এই প্ল্যানটি স্থাপন হয়ে যাবে এবং সেখানে আমরা তখন এই পুরো আমাদের যে সলিড ওয়েস্টটা আমরা যেটা কালেক্ট করি শহর থেকে, সেটিকে আমরা নিয়ে আমরা তাদের কাছে হস্তান্তর করব এবং সেটি পুরোই এই বিদ্যুৎ উৎপন্ন হবে। বিদ্যুৎ প্ল্যান্টে প্রতিদিন 3000 টন সলিড ও মিক্সড বর্জ্য প্রয়োজন। এইটা সম্পন্ন হলে সাভার উপজেলা সহ আশপাশের উপজেলার বর্জ্য এইখানে আপনার সম্পদে পরিণত হবে, এ থেকে বিদ্যুৎ পরিণত হবে এবং সাভার বর্জ্যমুক্ত হবে ইনশাল্লাহ। তাতে সাভার আশুলিয়ার পরিবেশ অনেক উন্নত হবে। প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে চীনা প্রতিষ্ঠান। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
প্রিয় দর্শক, আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 10 এপ্রিল 1971 সালে প্রথম স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় 17 এপ্রিল মুজিবনগরে। সেই সরকার শপথ নেন। যেহেতু 26শে মার্চ জাতির পিতাকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাথে সাথে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় জাতির পিতার সাথীরা, তার সেই দিন এই প্রবাসে সরকার গঠন করে এই বাংলার মাটিতে মেহেরপুরের আম্রকাননে প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ গঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবের অবর্তমানে সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1757 সালে 23শে জুন সেই পলাশী আম্রকাননে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, 1949 সালে 23শে জুন ঢাকার কেম দাস লেনের রোজ গার্ডেন নামে যে বাড়িটি, সেখানে বসে প্রথম আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। আর এই আওয়ামী লীগের নেতৃত্বেই এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে সেই মেহেরপুরের আম্রকাননে। ওই যেখানে চক্রান্ত হয় সেই কুটিবাড়ি কিন্তু ওখান থেকে বেশি দূরে নয়। আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের ফলে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি আজকের দিনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় চার নেতার প্রতি। 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলে পালা শুরু হয়। 3রা নভেম্বর 71 সাল ঢাকা কেন্দ্রীয় কারাগারে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ আত্মাহুতি দিয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত আমার মা বোনেরা, যাদেরকে স্বাধীনতার পর উদ্ধার করা হয়েছিল, আমি সেই মা বোনদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় মানুষের সুখে দুঃখে জনগণের পাশে। আজকে মানুষের দেশের বাংলাদেশের মানুষের বাঙালির যতটুকু অর্জন, সে অর্জনটুকু আওয়ামী লীগের দ্বারাই। কিন্তু বারবার এই দলের উপর আঘাত এসেছে, বারবার এই দলকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, বারবার এই দলের নিচ্ছিন্ন করবার চেষ্টা করা হয়েছে। সেই আইয়ুব খানের 1858 সালে যখন শুরু, তখন থেকে নিয়ে শুরু করে বারবার এইভাবে আঘাত এসেছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। খুব বেশি দিনের কথা না, 2007 সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে, সেটাও সফল করতে পারেনি। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক, এই সৈনিকরা কখনো পরাভব মানে না, মাথা নত করে না। হয়তো কখনো কখনো কোনো নেতারা ভুল করেছেন, কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকতে তারাই বড় নেতা, দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। কেন? আপনারা দেখেন আকাশে মিটিমিটি তারা জ্বলে, তারা আলোকিত হয় কার দ্বারা? সূর্যের আলোতে আলোকিত হয়। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন
তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে, কেউ ভুল বুঝে হয়তো ফেরত এসেছে, আমরা নিয়েছি, আবার কেউ এখনও বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকার পতন ধ্বংস নানা জল্পনা কল্পনা করে যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছেই তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আমরা প্রমাণ করেছি। ৭৫-১৫ আগস্টের পর বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না, জনগণের খাদ্য, বাসস্থান, আহার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা কোনো ভাগ্যই পরিবর্তন করতে তারা পারেনি। নিজেদের বিলাসিতা, অর্থ সম্পদ বানানো, অর্থ পাচার, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, খুন খারাপি, অস্ত্রের ঝঞ্ঝানি, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝানি, এটাই ছিল তাদের কাজ। ওই অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, মেধাবীদের, ছাত্রদের বিপদে নিয়ে ওখানেই তারা ক্ষমতার ভিত্তি তৈরি করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে তারা। তারা ভুলে গেছে জনগণের শক্তি অপরিসীম শক্তি, আর আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বিশ্বাস করে। আর তাই ৯৬ সালে সরকার এসে আমরা অনেক দূর এগিয়েছিলাম, কাজ করেছি। বাংলাদেশের মানুষ প্রথম উপলব্ধি করতে পেরেছিল একটি দলের কাজ হচ্ছে জনগণের সেবা করা। ঠিক স্বাধীনতার পর যখন আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি ফিরে আসেন সেই পাকিস্তানি কারাগার থেকে, ৭২ সালে দায়িত্ব নেন, ১০ই জানুয়ারি তিনি ফিরে এসেছিলেন। এই শরদি উদ্যানেই তিনি ভাষণ দিয়ে কিভাবে একটি স্বাধীন রাষ্ট্র গঠিত হবে, কিভাবে এই দেশ চলবে, সেই দিক নির্দেশনাও দিয়েছিলেন। এবং সেই মোতাবেক সময় পেয়েছিলেন মাত্র ৩ বছর ৭ মাস। যুদ্ধ বিধ্বস্ত দেশ, শোষিত বঞ্চিত দরিদ্র মানুষের হাহাকার, ওই অবস্থায় দেশকে গড়ে তুলে তিনি স্বল্পোন্নত চেয়ে উন্নীত করেছিলেন। স্বল্পোন্নত দেশে মাত্র ৩ বছরের মধ্যে উন্নীত করা পৃথিবীর ইতিহাসে কেউ করতে পেরেছে বলে আমি জানি না, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব করতে পেরেছিলেন, কারণ এই সংগঠন ছিল সবসময় বঙ্গবন্ধুর পাশে। যুদ্ধের পর বাড়ি বাড়ি খাবার পৌঁছানো, রিলিফ পৌঁছানো, পায়ে হেঁটে, নৌকায় করে, এই আওয়ামী লীগের নেতৃবৃন্দই তারাই এই কাজ করেছে, তারাই পাশে দাঁড়িয়েছে গণমানুষের, যে কারণে এটা সম্ভব হয়েছিল। কিন্তু এরপর আমরা যদি দেখি ২১ বছর ইতিহাস, পিছনে চলে যাওয়ার ইতিহাস, বঞ্চনার ইতিহাস, ক্ষুধার্ত নরনারীর হাহাকার ইতিহাস, দুর্ভিক্ষের ইতিহাস, জঙ্গিবাদ সন্ত্রাসের ইতিহাস। ২০০৮ সালের নির্বাচন, আওয়ামী লীগ এককভাবে ২৩৩টা আসন পেয়েছিল। বাংলাদেশের জনগণ আস্থা রেখেছিল আওয়ামী লীগের উপর। এরপর আর পিছনে ফিরতে হয়নি, এরপরে হচ্ছে বাঙালির এগিয়ে যাবার পালা। এবং আজকে 2024-এ দাঁড়িয়ে বলতে পারি যে আমরা যে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ করব, আমরা করেছি। দারিদ্র্যের হার কমিয়েছি, আমরা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে যে কাজ করেছে, আজকের বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেয়েছে। আমি একটু বলতে চাই, যেখানে দারিদ্র্যের হার 2006 সালেও ছিল 41.51%, সেটা আমরা কমিয়ে এনেছি 18.7%। যেখানে অতি দরিদ্রের হার 25.1% ছিল, তা আমরা নামিয়ে এনেছি 5.6%। ইনশাল্লাহ আর কোনো অতি দরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মানুষের আয়ুষ্কাল মাত্র 2006 সালেই ছিল 59 বছর, আজকে তা 72.8, প্রায় 73 বছরে উন্নীত হয়েছে। আমাদের মানুষের সুপেয় পানির ব্যবস্থা, মাত্র 55% মানুষ সুপেয় পানি পেত, আজকে 98.8%। 98.8% মানুষ সুপেয় পানি পেতে পারে, সেই ব্যবস্থা গ্রামগঞ্জে পর্যন্ত আমরা নিয়ে গেছি। স্যানিটারি ল্যাট্রিন যা ছিল মাত্র 43% মানুষ ব্যবহার করত,
এখন 97.32%, 2 গুণেরও বেশি আমরা বৃদ্ধি করেছি। শিশু মৃত্যু হার যেখানে প্রতি 1000-এ 84 জন ছিল, আজকে তা কমে 21 জন, 4 গুণ আমরা হ্রাস করেছি। মাতৃ মৃত্যু হার প্রতি লক্ষে 370 জন হতো, আজকে তা 156 জন, 2.5 গুণ আমরা কম করতে পেরেছি। পাশাপাশি কথা দিয়েছিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব, আজকে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি, যেখানে বিদ্যুৎ উৎপাদন যা আমরা পেয়েছিলাম মাত্র 3782 মেগাওয়াট, আজকে প্রায় 30,000 মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি। আমাদের বিদ্যুৎ সুবিধা শতভাগ। আমাদের সাক্ষরতার হার 96 সালে পেয়েছিলাম 45 ভাগ, বৃদ্ধি করেছিলাম 65.5 ভাগে। 8 বছর পর সরকার এসে দেখি আবার তা সেই 45 ভাগে নেমে গেছে। আমাদের প্রচেষ্টার ফলে আজকে সেই সাক্ষরতার হার 76.8%-এ উন্নীত করতে সক্ষম হয়েছি। প্রাথমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ তা ছিল 54 ভাগ, আজকে 98.25 ভাগ মেয়েরা প্রাথমিক পর্যায়ে স্কুলে যাচ্ছে। আর এখানে আরেকটি কথা না বলেই পারছি না, স্কুলে যাওয়া, পরীক্ষায় পাশ করা মেয়েরা কিন্তু এখন আমাদের দেশে ছেলেদের থেকে বেশি, এটা হলো বাস্তব। ছেলেদের থেকে এখন বেশি মেয়েরা পড়াশোনার দিকে মনোযোগী। তা আমি ছেলেদের বলবো যে তাদেরও এখন পড়াশোনায় মনোযোগী হতে হবে। কারিগরি শিক্ষা বলতে গেলে শূন্যের কোঠায় ছিল, 0.8% ছিল, আজকে আমরা তা 22 গুণ বৃদ্ধি করেছি। আমরা চাই এটা আরও বেশি বৃদ্ধি পাক। সাধারণ শিক্ষার সাথে কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং, আমরা স্কিল্ড লেবার, স্মার্ট পপুলেশন গড়ে তুলতে চাই। প্রাথমিক শিক্ষায় 49 ভাগ ঝরে পড়া ছিল, তা কমে গেছে, এখন আমরা 4 গুণ কমিয়ে ফেলেছি। এইভাবে দেশের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উন্নতি করেছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য ছিল। 96 সালে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল, আমরা সেটা উন্নীত করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম। যেখানে মাত্র 79 লক্ষ মেট্রিক টন ছিল, সেখানে 1,79,00,000 মেট্রিক টনে আমরা উন্নীত করে যাই। তারপরে যখন আবার আমরা ক্ষমতা আসি 2009, তখন আবার দেখি তা মাত্র 1,80,00,000 মেট্রিক টন খাদ্য উৎপাদন হয়, দানাদার শস্য। আজকে তা 4 গুণ বৃদ্ধি পেয়ে 4,92,16,000 মেট্রিক টনে উন্নীত হয়েছে। মাছ উৎপাদন যা ছিল মাত্র 21.30 লক্ষ মেট্রিক টন, আজকে তা আমরা 53.14 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ 53,14,00,000 মেট্রিক টন, 2.5 গুণ আমরা বৃদ্ধি করেছি। আর তাছাড়া গবাদি পশু সেটাও আমরা 2 গুণ বৃদ্ধি করেছি। পোলট্রি 4 গুণ বৃদ্ধি করেছি। চা উৎপাদন 2 গুণ বৃদ্ধি করেছি। লবণ উৎপাদন 3 গুণ বৃদ্ধি করেছি। দুধ উৎপাদন 7 গুণ বৃদ্ধি করেছি। মাংস উৎপাদন 8 গুণ বৃদ্ধি করেছি। ডিম উৎপাদন 4 গুণ বৃদ্ধি করেছি। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারুক, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। 75-এর 15 আগস্ট আমার ছোট বোন আমি বিদেশে ছিলাম। যেদিন শুনলাম আমাদের কেউ নেই, বাবা মা ভাই সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল। আমার ছোট্ট ভাইটি বয়স মাত্র 10 বছর, রাসেল, সেই শিশুটিও রেহাই পায়নি। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং পারভিন জামাল রোজি, মাত্র কিছুদিন আগেই তাদের বিয়ে হয়। তাদের হাতে মেহেদির রং তখনও মোছেনি, কিন্তু তাদের বুকের রক্তে সেই মেহেদির রং ঢেকে যায়।
আমার একমাত্র চাচা, তিনি পঙ্গু ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তাকেও খুনিরা রেহাই দেয়নি। যুবনেতা শেখ ফজলুল হক মনি মুক্তিযোদ্ধা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি। কৃষক নেতা আব্দুর রাফ সানিয়াবাদ, তার 13 বছর মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ, 4 বছর নাতি সুকান্ত, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে গুলির আঘাতে। আমার ফুপু পঙ্গু ছিল, আমার 2 ফুফাতো বোন গুলিতে আহত ছিল, ফুফাতো ভাই গুলিতে আহত ছিল। আব্দুর রাফ সানিয়াবাদ তিনিও একজন মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন। এইভাবে 15 আগস্ট সমস্ত আপন জনকে হারায়। আমরা জার্মানিতে তখন আমরা আশ্রয় পেয়েছিলাম ভারতে, দেশে আসতে পারিনি। তখন জিয়াউর রহমান ক্ষমতায় অবৈধভাবে এসে ক্ষমতা দখল করেছে, আমাদের আসতে দেবে না। (1981 সাল আওয়ামী লীগের সম্মেলন, কারণ 15 আগস্টের পরে সমস্ত রাজনৈতিক দল প্রায় নিষিদ্ধ ছিল, এরপর রাজনৈতিক দল গঠন হয়। তখন আওয়ামী লীগের কনফারেন্সে আমার অবর্তমানে আমাকে সভাপতি নির্বাচিত করে। আমার ছেলে 10 বছরের, মেয়ে 8 বছরের, তাদেরকে মাতৃস্নেহ বঞ্চিত করে ফিরে আসি বাংলার মানুষের কাছে। আমার জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না, আমার একটাই লক্ষ্য ছিল, যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, যে জাতিকে ভালোবেসেছেন, তিনি আমাদের থেকেও বেশি বছরের পর বছর কারাগারে অসুস্থ থেকেছেন, সেবা করার লোক নেই, ওই কারাগারে খাবার, এটা একবার না বারবার। এমনকি আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়েও 1968 সালে যখন ক্যান্টনমেন্টে বন্দি রাখে, আমরা তো জানতেই পাইনি 4-5 মাস যে কোথায় আছেন, বেঁচে আছেন কি না। 81 সালে যখন 71 সালে যখন গ্রেপ্তার করে নিয়ে যায় পাকিস্তানে, প্রচণ্ড শীত, প্রচণ্ড গরম, সেই জেলখানার মধ্যে কী অবস্থায় ছিলেন। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব কখনো তার নিজের কষ্টের কথা বলেননি, বারবার জিজ্ঞেস করেছি, শুধু একটা কথাই বলেছেন, তোরা শুনিস না, শুনলে সহ্য করতে পারবি না। তিনি আমাদেরকে তার কষ্টের কথা বলেন। যে জাতিকে ভালোবেসে এত আত্মত্যাগ করেছে, তাকেই নির্মমভাবে হত্যা করা হলো। আর আমরা 2 বোন এতিম হয়ে বিদেশে রিফিউজি হিসেবে আমাদের থাকতে হলো, নিজেদের নামটাও ব্যবহার করতে পারিনি। আপনাদের মনে আছে, এখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছে রক্ত ঋণ শোধ করবেন নিজের রক্ত দিয়ে। তিনি তো কিছু নিয়ে যাননি, কোনো তো কাফন দাফনও না, কিছুই নিয়ে যাননি, তিনি তার রক্ত ঋণ শোধ করে গেছেন। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল জনপদের খবর। ধন্যবাদ সবাইকে।